সমাস নিয়ে অনেকের মনে অনেক রকম ভয় রয়েছে। অনেকে মনে করে যে সমাস কিভাবে পড়ব, এবং সমাস বাদ রেখে কিন্তু অনেকেই পরীক্ষার হলে চলে যাওয়ার চেষ্টা করে। ভুলেও কিন্তু এই কাজটি করো না। তোমার পরীক্ষায় সমাস একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আর এই কারণে আজকের ক্লাসটি তোমাদের জন্য। এই ভয়কে জয় করতে হবে ঠিক এভাবেই। আমরা এই ভয়কে চাই না, আর এই কারণেই সমাসের অধ্যায়টা আজকে তোমাদের জন্য। তোমাদের সকল বন্ধুর কাছে জানিয়ে দাও আজকের এই ক্লাসটা সমাস নিয়ে হচ্ছে, এবং তোমরা সবাইকে জানিয়ে শেয়ার করে দাও আজকের এই ক্লাসের খবর। তোমাদের যত প্রশ্ন আছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও, এবং সেই কমেন্টে শুরুতে তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি, কে কোন কলেজ থেকে এবং কোন জেলা থেকে কে কোন কলেজ থেকে কোন জেলা থেকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো সেটি আমাদেরকে এখনই জানাও। আসো এখন আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। দেখো এখানে একটা বড় সরল রেখা রয়েছে, দেখতে পাচ্ছ? কখনো কখনো একটা রাবার ব্যান্ডের মতো বা ইলাস্টিকের মতো চিন্তা করতে পারো। রাবার ব্যান্ড বা ইলাস্টিককে আমরা ঠিক এভাবে টেনে অনেক বড় করে ফেলতে পারি, কিন্তু যখন তার স্বাভাবিক আকৃতিতে সেই রাবার ব্যান্ড বা ইলাস্টিক পৌঁছায় তখন কিন্তু সেটি একদম ছোট করে ফেলা যায়। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাবার ব্যান্ড বা ইলাস্টিকটি হয়তো ছোট হয়। আমরা আজকে যেই অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টা অনেকটা এরকম। দেখা যায় অনেক বড় বড় শব্দ আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে, এবং সেই শব্দ ভাণ্ডার এমনভাবেই সমৃদ্ধ যে আমরা ইচ্ছে মতো অনেক শব্দ দিয়ে একটা বাক্য গঠন করে ফেলতে পারি, আবার সেই বাক্যকেই একটা ছোট্ট শব্দ দিয়ে প্রকাশ করে ফেলতে পারি। আর এই কারণেই আমরা একটা প্রক্রিয়ার সঙ্গে আজকে আমরা পরিচিত হতে চাই। খেয়াল করে দেখো, এত বড় একটা জায়গা, সেই জায়গায় তিনটা শব্দ, সেই তিনটা শব্দ নিয়ে আমাদের একটা বাক্যাংশের মতো রয়েছে। সেখানে আমরা তাকে বলছি সিংহ চিহ্নিত আসন। যেমন তুমি বলতে পারো, একজন রাজা সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলেন। ব্যাপারটা আমাদের জন্য আস্তে আস্তে দেখা গেল যে কঠিন লাগতে থাকলো। আমরা মনে করলাম যে এত বড় বাক্যাংশ আমরা ব্যবহার না করে একটু ছোটভাবে কেন বলছি না। আমরা তখন একটা প্রক্রিয়া আবিষ্কার করলাম। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সিংহ চিহ্নিত আসন হয়ে গেল সিংহাসন, এবং আমরা বলতে থাকলাম রাজা সিংহাসনে আরোহণ করলেন। এটা যে প্রক্রিয়ার মাধ্যমে হলো সেই প্রক্রিয়াটার নামই সমাস। একইভাবে আমরা বিভিন্ন ধরনের শব্দ এভাবে তৈরি করতে পারি। যেমন ধরো, নেই পরোয়া যার, তাকে আমরা বলছি বেপরোয়া। তিনটা শব্দ পরিবর্তিত হয়ে একটা শব্দে পরিণত হয়ে গেল। নেই পরোয়া যার, এটি হয়ে গেল বেপরোয়া, যার মাধ্যমে হয়েছে সেটি হচ্ছে সমাস। একইভাবে মাতা ও পিতা, এখানেও তিনটা শব্দ, এই তিনটা শব্দ একত্রিত হয়ে হলো মাতা পিতা। এভাবে আমরা যে প্রক্রিয়াটার সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যমে একটা বাক্যাংশকে এভাবে পরিবর্তন করে ফেলতে পারি, সেই বাক্যাংশের পরিবর্তন করার বা সংক্ষিপ্ত করার প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। দেখেছো পুরো প্রক্রিয়াটি কত সহজ? তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। সমাসের সংজ্ঞা নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন হয়তো তোমাদের থাকতেই পারে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও কি কি প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। আজকের এই ক্লাসে আমরা যেহেতু সমাসের সঙ্গে পরিচিত হচ্ছি, সুতরাং সমাস শব্দের অর্থটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জেনে ফেলা প্রয়োজন। দেখো সমাস শব্দের অর্থটা কি। সমাস শব্দের তিনটা অর্থ রয়েছে, যে তিনটা অর্থ অনেকটা একই রকম অর্থ বহন করে। সমাস শব্দের একটা অর্থ হচ্ছে সংক্ষেপ, আরেকটা অর্থ হচ্ছে মিলন, আরেকটা হচ্ছে একাধিক পদের একপদীকরণ। মূলত আমরা হয়তো এভাবেই বলতে পারি যে একাধিক পদের একপদীকরণ যেভাবে হয় সেটাকে আমরা সংক্ষেপণ বা মিলন বলে থাকি। এভাবে সমাস শব্দের অর্থটা যখন সংক্ষেপণ, মিলন অথবা একাধিক পদের একপদীকরণ, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি একটা বাক্যাংশের তিনটা শব্দ, চারটা শব্দ, পাঁচটা শব্দ, অনেকগুলো এরকম শব্দ একত্রিত হয়ে হয়তো একটি মাত্র পদে পরিণত হয়ে যেতে পারে, এবং
তাকেই আমরা বলছি সমাস। তোমাদের এই সমাসের ক্লাস সম্পর্কে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, বন্ধুদেরকে ট্যাগ করে বলো যে আজকে আমাদের এই ক্লাসটি কিভাবে হচ্ছে। আর সবাই মিলে কমেন্ট করে প্রশ্নের মাধ্যমে আমাদেরকে জানাও তোমাদের সমাস নিয়ে কি কি ধরনের ভীতি রয়েছে, কি কি ধরনের প্রশ্ন রয়েছে। আমরা সমাসের সংজ্ঞায় চলে আসি। অর্থ সম্বন্ধ থাকা একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সমাস। আমরা এতক্ষণ একটা তীর চিহ্নের মাধ্যমে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে অনেকগুলো শব্দ, সেটা 3টা বা 4টা হতে পারে, 1 2 3 4 এরকম করে অনেকগুলো শব্দ একত্রিত হয়ে একটা মাত্র শব্দে পরিণত হয়ে যেতে পারে, এবং সেই প্রক্রিয়াটাকে আমরা বলছিলাম সমাস। সুতরাং সেই শব্দগুলো কিন্তু একদম আকাশ থেকে পড়লে হবে না। অর্থাৎ তুমি যদি একপাশে এভাবে তৈরি করো একটা শব্দ, ধরা যাক টেবিল, তারপরে তোমার হাত, এবং তারপরে তৈরি করো দরজা, টেবিল হাত দরজা, এভাবে একদম খুব র্যান্ডমলি কিন্তু শব্দ নেওয়া যাবে না। শব্দগুলো একটার একটার সঙ্গে অর্থ সম্বন্ধ থাকা জরুরি। যেমন মাতা ও পিতার সঙ্গে তাদের পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে, হাত ও পায়ের সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক আমরা সবসময় বোধ করি, এই কারণে তাদের মধ্যে একটা অর্থ সম্বন্ধ খুব ভালোভাবে রয়েছে। এভাবে যখন অর্থ সম্বন্ধ থাকা একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হওয়া হয় তখন তাকে বলি আমরা সমাস। এখন আসো আমরা সমাসের কতগুলো অংশের সঙ্গে পরিচিত হই। সমাসের কথা যে আমরা বললাম, এবং আমরা বললাম সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, সেই প্রক্রিয়াটা অনেকগুলো অংশ নিয়ে আসলে সম্পন্ন হয়। এভাবে হঠাৎ করে কোনো একটা বাক্য সংক্ষেপণ হলো, কিন্তু তারপরে তার কি কি অংশ থাকতে পারে সেই অংশগুলো নিয়ে আসো আমরা একটু জেনে নিই। দেখো, আমাদের পুরনো সেই বাক্যাংশ যেটিকে আমরা বলছিলাম সিংহ চিহ্নিত আসন, এটা সমান সমান আমরা বলছিলাম সিংহাসন। এখানে 3টি পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়ে গেল। এখন এই পাশের নামটি কি এবং এই পাশের নামটি কি খুব খেয়াল করে দেখো। সিংহ চিহ্নিত আসনের পরে আমরা একটা সমান চিহ্ন দিয়েছি। এই সমান চিহ্নের ডান পাশের অংশটির একটি নাম রয়েছে, বাম পাশের অংশটির একটি নাম রয়েছে। এই যে দেখছো সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসনের একটা নাম হচ্ছে ব্যাস বাক্য, এবং এই ব্যাস বাক্যের আরো কিছু নাম রয়েছে যে নামগুলোতেও তাকে ডাকা হয়ে থাকে। এই ব্যাস বাক্যকে বলা হয় বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ যদি তোমার পরীক্ষায় প্রশ্ন করা হয় সিংহ চিহ্নিত আসন, এই বাক্যাংশটি আসলে কি, তুমি বলবে হয় এটি ব্যাস বাক্য, অথবা যদি অপশনে থাকে বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য, প্রতিটি উত্তরই কারেক্ট। কমেন্টের মাধ্যমে ব্যাস বাক্য, সমাস, কিংবা এতক্ষণ সমাস নিয়ে আমরা যা আলোচনা করলাম সবগুলো নিয়ে আমাদের প্রশ্ন করতে পারো, তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করতে পারো, এবং বন্ধুদেরকেও জানাতে পারো যে আজকে আমাদের ক্লাসটি হচ্ছে। সুতরাং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও তোমার বন্ধুদের। এসো আমরা পরের অংশটায় যাই। সমান চিহ্নের ডান পাশে রয়েছে সিংহাসন। আমরা দেখতে পাচ্ছি সিংহ চিহ্নিত আসন সমান সমান যদি সিংহাসন হয়, তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারি বলো তো? এই অংশটাকে আমরা বলতে পারি সমস্ত পদ। অর্থাৎ একটি ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য একপদীকরণের মাধ্যমে বা সংক্ষেপণের মাধ্যমে যে পদটা তৈরি করছে সেটাকে আমরা বলছি সমস্ত পদ। কি বলছি বলো তো? সমস্ত পদ। আমাকে কি বলতে পারো সমস্ত পদের আর কি কি নাম হতে পারে? কেউ কি সমাস নিয়ে আগের থেকেই জেনে এসেছো? সেটিও কিন্তু জানাতে পারো, সেটিও কিন্তু তোমার বন্ধুদের উৎসাহ যোগাতে পারে। তোমার বন্ধুরা হয়তো তোমাকে দেখি ভাবতে পারে সমাস পড়াটা অসম্ভব কিছু না। সুতরাং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও সমস্ত পদের আর কি নাম থাকতে পারে। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। কিভাবে সমস্ত পদের আর কি কি নাম হতে পারে। এসো আমরা দেখি আর কি কি নাম হতে পারে। সমস্ত পদের নাম হতে পারে সমাসবদ্ধ পদ, সমাসলব্ধ পদ, সমাস সাধিত পদ। আরো এক ধরনের নাম তোমার পরীক্ষার অপশনে থাকলে একদম ঘাবড়ে যেও না, সেটাকে কখনো কখনো সমাস নিকল্প পদও বলা হয়ে থাকে। সুতরাং এই 4টি নাম 1 2 3
4 এর পাশাপাশি এই পঞ্চম নামটিও মনে রাখতে ভুলো না যে সিংহাসন শব্দটি আসলে এই সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাসলব্ধ পদ, সমাস সাধিত পদ এবং সমাস নিকল্প পদ এই প্রত্যেকটি হতে পারে। এবার এসো আমরা দেখি আরো কি কিভাবে এই পদগুলোর নামকরণ করা যেতে পারে। সমাসের সংজ্ঞাটা আমাকে কি আরেকবার বলতে পারবে? ছোট করে কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো, তাহলে হয়তো বিশ্লেষণ করতে সুবিধা হবে। আমি বলেছিলাম যে সমাস শব্দের মানেটা হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। তাহলে সমাসের সংজ্ঞাটি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে দুইটা পদ বা তিনটা পদ একত্রিত হবে, তাদের অর্থ সম্বন্ধ থাকবে। তারপরের স্টেপটি কি? তারপরের স্টেপ হচ্ছে তাদের এক পদে পরিণত হতে হবে। এখানেও আমরা কিন্তু তাই দেখছিলাম। আমাদের পুরনো উদাহরণ, সেখানে আমরা দেখছি সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। আমরা একদম সন্ধি বিচ্ছেদের মতো করে যদি এই সিংহাসন শব্দটিকে একটু ভেঙে ফেলি, তাহলে আমরা দেখি যে সিংহ যোগ আসন, এটি হতে পারে সিংহাসন। সিংহ যোগ আসন, এটি যদি সিংহাসন হয়, এখানে কয়টা পদ আমরা দেখতে পাচ্ছি? সিংহাসনের মধ্যে আমরা কয়টা পদ দেখতে পাচ্ছি? আমরা গোল করে কিন্তু দেখিয়ে দিলাম কয়টা পদ দেখতে পাচ্ছি। সিংহাসনের মধ্যে আমরা বুঝতে পারছি যে এর মধ্যেই রয়েছে দুইটি পদ। এই দুইটি পদের কিন্তু একটা বিশেষ নাম রয়েছে, সেই বিশেষ নামটি হচ্ছে সমসমান পদ। অর্থাৎ যদি আমরা কোনো একটা সমস্ত পদ পাই, সেই সমস্ত পদের মধ্যে আমরা বলতে পারবো সেই সমস্ত পদের মধ্যে আমরা যে যতগুলো পদ পাবো সেই পদগুলোকে আমরা সমসমান পদ বলবো। এখন এই সমসমান পদগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে পূর্বপদ, আরেকটার নাম হচ্ছে পরপদ। এখানে খুব সহজে কিন্তু বলে দেওয়া যায় কোনটা পূর্বপদ কোনটা পরপদ। পূর্ব শব্দটার মানে কি আমাকে একটু বলতে পারবে? এটা কিন্তু খুব সহজ। পূর্ব শব্দটার মানে কি? পূর্ব শব্দের মানে হচ্ছে যেটি আগে রয়েছে, অর্থাৎ যেটি প্রথমে রয়েছে। আর পর বলতে আমরা খুব স্বাভাবিকভাবেই তাহলে বুঝতে পারছি পর মানে হচ্ছে যেটি পরে রয়েছে। সুতরাং আগে এবং পরে এটির ভিত্তিতেই পূর্বপদ এবং পরপদের নামকরণ হয়েছে। আমরা তাহলে খেয়াল করলেই বুঝতে পারবো এই সিংহাসনের যেটি সিংহযোগ আসন দুটি পদ রয়েছে, তার মধ্যে সিংহ শব্দটি হচ্ছে পূর্বপদ এবং আসন শব্দটি হচ্ছে পরপদ। কারণ সিংহ শব্দটি আগে রয়েছে, এটি হচ্ছে পূর্বপদ এবং পরেরটি হচ্ছে পরপদ। সুতরাং আমাকে এই জিনিসটি খুব ভালোভাবে এখন বুঝিয়ে দাও যে কিভাবে আমরা অন্য কোনো একটি সমাস, যেমন মা যোগ বাবা, এখানে রয়েছে মা বাবা, এখানে রয়েছে মা বাবা, যেখানে আমরা সমাসের নিয়ম অনুযায়ী যোগের জায়গায় ব্যবহার করি ও। সুতরাং মা ও বাবা সমান সমান হবে মা বাবা। এখানে কোনটি পূর্বপদ এবং কোনটি পরপদ এটি কি আমাকে বলে দিতে পারবে? আমাকে আগে বলো এখানে পূর্বপদ কোনটি। আমি বলেছিলাম যে যেই সমসমান পদটি আগে থাকবে সেটি হবে পূর্বপদ। তাহলে মা ও বাবার মধ্যে কোনটি পূর্বপদ? বাহ, চমৎকার সব উত্তর এসছে এবং সবাই সঠিক উত্তর দিতে পারছে। তোমাদের উত্তর দেখে কিন্তু আমি খুব খুশি হয়ে যাচ্ছি, কারণ তোমরা হয়তো আরো ভালো সমাস পড়ো। তাহলে আমাকে আরেকবার একটু বুঝিয়ে দাও তো, তাহলে এখানে পরপদ কোনটা হবে? পরপদ কোনটা? তোমাদের উত্তরের জন্য আমি অপেক্ষা করছি। আমি বলেছিলাম সমসমান পদের মধ্যে যেটি পরে থাকবে সেটি হচ্ছে পরপদ। এর মধ্যে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এখানে বাবা হচ্ছে পরপদ, কারণ এখানে এটি তো অবশিষ্ট। সুতরাং এটি হচ্ছে পূর্বপদ, এটি হচ্ছে পরপদ।
এভাবেই সমাসযুক্ত পদ, যেটি সমস্যমান পদ বলছি আমরা, সমাসযুক্ত পদের প্রথম অংশ সেটিকে আমরা বলবো পূর্বপদ, এবং সমাসযুক্ত পদের পরবর্তী অংশ সেটিকে আমরা বলছি পরপদ। সুতরাং পূর্বপদ এবং পরপদের মধ্যে পার্থক্য, এবং একই সঙ্গে যদি তোমার পরীক্ষায় বলে কোনটি পূর্বপদ কোনটি পরপদ, এটি কিন্তু কখনো ভুল করো না। এসো আমরা এখন কয়েক ধরনের সমাস দেখতে পাই। একটু খেয়াল করো, দেখো তো, মা ও বাবা, মা বাবা, এখানে একটি সমাস হয়েছে। এখানে এক বিশেষ ধরনের অব্যয়ের মাধ্যমে কিন্তু দুইটা পদ যুক্ত হয়েছে। দেখো, মা বাবা, এখানে কিন্তু দুইটা সমস্যমান পদের কথা আমরা বলেছিলাম। এই দুটো পদকে কোন শব্দটি কানেক্ট করেছে বা সংযুক্ত করেছে আমাকে একটু বলো তো। বলো তো, আমাকে একটু বোঝাও যে এখানে কোন শব্দটি এখানে তাদেরকে সংযুক্ত করেছে। একদম ঠিক বলেছো সবাই, উত্তর দিচ্ছ কমেন্টের মাধ্যমে। এখানে ও শব্দটি তাদেরকে সংযুক্ত করেছে। আবার এখানে পরবর্তী যে সমাস, সেখানে আছে নীল যে পদ্ম, নীল পদ্ম। এখানে দেখো, এখানে কিন্তু আগের মতো ও কিংবা আর কিংবা এবং এই ধরনের কিন্তু কোনো শব্দাংশ নাই। সুতরাং এখানে কিন্তু ভিন্নভাবে একটা সমাস হয়েছে। আবার এখানে যদি আরেক ধরনের সমাস আমরা দেখি, এখানে হয়েছে রাজার কুমার সমান সমান হয়েছে রাজকুমার। এটা কিন্তু আরেক ধরনের সমাস। সুতরাং একটা সমাসের সঙ্গে আরেকটা সমাসের কিন্তু একটা পার্থক্য আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সুতরাং এক কথায় কিন্তু আমরা বলে দিতে পারবো না যা যা দেখতে পাচ্ছি বা সংক্ষেপণ দেখলেই সেটা এক ধরনের সমাস হবে। সমাসের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, আমরা সেই প্রকারভেদগুলো নিয়ে জানবো। তবে তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার বন্ধুদের জানাও যে কি কিভাবে আজকে আমাদের এই সমাসের ক্লাস হচ্ছে, এবং সবাইকে পার্টিসিপেট করতে বলো কমেন্টের মাধ্যমে। আমাদের কাছে প্রশ্ন এসেছে যে যদি 3 ধরনের পদ থাকে তাহলে আমরা কিভাবে পূর্বপদ এবং পরপদ নির্ধারণ করব। খেয়াল করে দেখো, আমাদের সামনে এক ধরনের সমাসের উদাহরণ দেই, পরে হয়তো আমাদের প্রসঙ্গক্রমে এবং প্রকারভেদ অনুযায়ী এটি আরো আসবে। এখানে রয়েছে পঙ্কে জন্মে যা, এটি হচ্ছে পঙ্কজ। এখানে কিন্তু দুটো পদের অস্তিত্ব রয়েছে। আবার যদি এমন হয় হাত, পা ও চোখ, এটিকে আমরা যদি বলি হাত, পা, চোখ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এখানে হাত হচ্ছে পূর্বপদ। আমরা আগেই বলেছিলাম যেটি শুরুতে থাকবে সেই হাত হচ্ছে পূর্বপদ। আবার যদি চোখ হয় তাহলে সেটি হচ্ছে পরপদ। তোমাদের হয়তো কনফিউশন হচ্ছে এটি নিয়ে, এখানে পা কি, এখানে পাও পরপদের একটা অংশ। সুতরাং পূর্বপদ হতে পারে একটা, পূর্বপদের পরবর্তী অংশে যা থাকবে তা হচ্ছে পরপদ। এখন আসো আমরা যেটির কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের সমাস হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে সমাসের প্রকারভেদও রয়েছে বিভিন্ন ধরনের। আমরা এখানে যে যত প্রকার সমাস রয়েছে সব প্রকার সমাসের নামগুলো আগে জেনে নেই, এবং তারপরে কিছু সমাসের বিবরণ সম্পর্কে বিস্তারিত আমরা জানবো আমাদের আজকের ক্লাসে। খেয়াল করে দেখো, আমাদের প্রথমেই রয়েছে সমাস। দ্বন্দ্ব সমাস আমাদের সমাসের প্রথম প্রকারভেদ। এই দ্বন্দ্ব সমাস নিয়ে পরবর্তীতে রয়েছে কর্মধারয় সমাস, পরবর্তীতে রয়েছে তৎপুরুষ সমাস, তারপর রয়েছে বহুব্রীহি সমাস, তারপর দ্বিগু সমাস, এবং তারপর রয়েছে অব্যয়ীভাব সমাস। সুতরাং সমাস কয় প্রকার হলো আমাকে একটু বুঝিয়ে বলো তো। এখান থেকেই বলো সমাস কয় প্রকার হলো। সমাস কয় প্রকার হলো তাহলে? এখানে 6 প্রকার সমাস হলো।
আমাদের সামনে একটা প্রশ্ন এসেছে যে এখানে মধ্যপদ হতে পারে কিনা। আমরা আমাদের আগের পড়াটিতেই একটু ফিরে যাই, প্রকারভেদ সম্পর্কে তো জানা হলো, একটু আগে ফিরে যাই। মধ্যপদ সম্পর্কে আমাদের একটু বৈয়াকরণিকদের মধ্যে একটু কনফিউশন রয়েছে, অথবা তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং তারা সাধারণত মনে করেন যে প্রথম দিকের যে পদটি থাকে সেটি হচ্ছে পূর্বপদ, এবং পরের দিকে যতগুলো পদ থাকে সবগুলোই পরপদের মধ্যে পড়ে। সমসমান পদের এই দুই ধরনের অংশই রয়েছে। আচ্ছা, সমাস তাহলে 6 প্রকার হলো। তোমরা নিজেরাই বলে দিয়েছো যে সমাস মূলত 6 প্রকার, তবে সমাসের আরো কিছু প্রকারভেদ রয়েছে, যেই প্রকারভেদগুলো মূল প্রকারভেদের আওতাভুক্ত নয়। এগুলোকে আমরা বলছি অপ্রধান সমাস, যেগুলোর নামগুলো একটু জেনে নাও। প্রথমে রয়েছে প্রাদি সমাস, তারপর নিত্য সমাস, এবং তারপরে অলুক সমাস। এর মধ্যে অলুক সমাসের অস্তিত্ব আমরা অনেক দেখতে পাবো। আমরা প্রত্যেকটার একটু মানে জেনে নিলে হয়তো আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে এই অপ্রধান সমাসগুলোর উৎস কোথায়। অপ্রধান সমাসের মধ্যে প্রথমে রয়েছে প্রাদি সমাস। এখানে প্রতি, অনু ইত্যাদি বিভিন্ন ধরনের উপসর্গ সাধারণত যুক্ত হয়। সেই উপসর্গগুলোর মাধ্যমে আমরা যে সমাস পাই সেটা হচ্ছে প্রাদি সমাস। এ সম্পর্কে বিস্তারিত আমরা আরেকটু পরে জানব। নিত্য সমাস হচ্ছে যেগুলো সাধারণত আলাদা কোনো ব্যাস বাক্য থাকে না, সেগুলোর ব্যাস বাক্য এবং একই সঙ্গে যদি তাদের সমাসবদ্ধ পদ দুটি একই হয়, ব্যাস বাক্য সমান সমান আমরা সমস্ত পদ পাই, অর্থাৎ সেগুলোর কোনো আলাদা কোনো বিভাজন হয় না। সুতরাং সেখানে আমরা বলে থাকি যে আলাদা কোনো ব্যাস বাক্যের তাদের দরকার হয় না। সেগুলোর ব্যাস বাক্য বিশ্লেষণ করার জন্য আমরা সাধারণত ভিন্ন কোনো উপায় ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ দিই আজকে ছোট্ট করে। এটি হচ্ছে কেবল দর্শন, এটি সমান সমান হবে দর্শন মাত্র। দর্শন মাত্র, এখানে ব্যাস বাক্যটিকে আলাদাভাবে তৈরি করা হয়েছে। এখানে সরাসরি আমরা সমস্ত পদ থেকে ব্যাস বাক্যটি পেতে পারি না। আবার অলুক সমাসের মানে হচ্ছে, আজকে আমরা যদি দেখি যে কোনো একটা সমাসে কোনো রকম বিভক্তি লোপ না পায়, বিভক্তি লোপ না পায়, তাহলে আমরা সেটাকে বলবো অলুক সমাস। আপাতত অলুক সমাসের অর্থটা জেনে রাখো। অলুক সমাসের অর্থ হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। বিভিন্ন প্রকারভেদের সমাসের মধ্যে এই অলুক সমাসের অস্তিত্ব আমরা পাবো, এবং সে সময় আমরা বুঝতে পারবো বিভক্তি লোপ না পেয়ে কিভাবে সমাস তৈরি হয়েছে। এখন আমরা মূল প্রকারভেদে পৌঁছে যাই। আমাদের মূল প্রকারভেদের প্রথমেই কোনটি ছিল? তোমরাই বলো। মূল প্রকারভেদের প্রথমে আমরা কোনটি বলেছিলাম? আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। সেখানে প্রথমেই ছিল দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কিন্তু একদম সহজ একটা ব্যাপার, এবং সেখানে আমরা দ্বন্দ্ব সমাসের মানেটা যদি খুঁজে বেড়াই তাহলে এটার মানে দাঁড়াবে এরকম যে সেখানে সাধারণত দুটো শব্দ বা তিনটে শব্দ বা তার বেশি শব্দ একত্রিত হয় তিনটা অব্যয়যুক্ত বা অব্যয়ে ঘটিত শব্দাংশের মাধ্যমে, এবং সেগুলোকে আমরা বলছি এবং ও আর। আমরা যেরকম আমাদের উদাহরণেই দেখতে পাচ্ছি, মাতা ও পিতা সমান সমান আসছে মাতা পিতা। আবার দোয়াত ও কলম সমান সমান আসছে দোয়াত কলম। দা এবং কুমড়া আমরা বলছি দা কুমড়া। সেখানে দেখো আমাদের অব্যয় ঘটিত শব্দ ও এবং, এভাবে বিভিন্ন ধরনের শব্দকে আমরা ও এবং একই সঙ্গে আর, এই তিনটা অব্যয়ের মাধ্যমে সংযুক্ত করতে পারি। এই তিনটি অব্যয় যোগে যদি সমাস হয় দুটো শব্দ বা তিনটে শব্দ বা তার বেশি সমাসের মধ্যে, তাহলে তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মানেটাই হচ্ছে এটা। আমাদের কাছে একজন প্রশ্ন করেছে শব্দাংশ মানে কি? শব্দাংশ মানে হচ্ছে শব্দের অংশ, মানে একটা ছোট শব্দ সেটার অংশকে আমরা বলছি শব্দাংশ। আমরা সাধারণত ধরো এই মাতা পিতা, এখানে একটা শব্দ রয়েছে,
এখানে এই শব্দটি বা এই পদের একটা অংশ হচ্ছে মাতা। যদি এই শব্দটার কথা বিবেচনা করি তাহলে এখানে মাতা হবে একটা শব্দাংশ, যদিও বা মাতা নিজে একটা মৌলিক শব্দ হতে পারে, কিন্তু এখানে একটা শব্দকে ভেঙে যেহেতু আমরা একটা শব্দকে বের করে এনেছি, তখন একে আমরা বলছি শব্দাংশ। এভাবে বিভিন্ন শব্দ বা শব্দাংশ এবং ও আর এভাবে আমরা যদি যুক্ত করি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে গঠন করছি। এখন আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ধরনের পদ একত্রিত হয়ে দ্বন্দ্ব সমাস গঠন করে। এখানে আমরা দুটো পদের একত্রীকরণ দেখেছি। এখন আমরা এমন কি ভাবতে পারি না যে 4-5টা পদ মিলে একটা দ্বন্দ্ব সমাস হতে পারে? অবশ্যই হতে পারে। সেটা কিভাবে হতে পারে? হাত পা চোখ মুখ নাক একসঙ্গে তুমি কাউকে বলতে গেলে যে হাত পা চোখ মুখ নাক কেমন করছে এই ছেলেটা, হ্যাঁ, এরকম ভাবে তুমি হয়তো বলে গেলে, এবং সেখানেও কিন্তু দ্বন্দ্ব সমাসের অস্তিত্ব রয়েছে। এটাকে যদি তুমি ভাঙো সেটাতে সাধারণত তুমি কমা দিয়েও ভাঙতে পারো অথবা ও দিয়েও ভাঙতে পারো। বলতে পারো হাত ও পা ও চোখ ও মুখ এবং নাক। এভাবে আমরা কমা ও এবং এভাবে এই ধরনের অব্যয় দিয়ে আমরা শব্দগুলোকে যুক্ত করে ফেললাম। যখন এরকম অনেকগুলো পদ নিয়ে একটা পদ গঠিত হয়ে যায়, এই হাত পা চোখ মুখ নাক একটা মাত্র পদ এরকম গঠন হয়ে যায়, তখন তাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব। বুঝতে পেরেছো বহুপদী দ্বন্দ্ব কাকে বলে? বহুপদী দ্বন্দ্ব মানেই হচ্ছে আমরা যখন অনেকগুলো পদের মাধ্যমে একটা পদ গঠন করি তখন তাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব। এখানে আমাদের কাছে প্রশ্ন এসেছে, খুব চমৎকার একটা প্রশ্ন, যে এই ধরনের বহুপদী দ্বন্দ্বে হাত ছাড়া সবগুলো পরপদ কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা আগেই বলেছি যে প্রথমে যেটি থাকবে সেটিকেই আমরা কেবলমাত্র পূর্বপদ বলছি। এখানে সাধারণত আমরা বৈয়াকরণিকদের মধ্যে মধ্যপদের অস্তিত্ব দেখতে পাই না, এবং এই কারণে বাকি পদগুলোকে আমরা সাধারণত পরপদ বলে অভিহিত করি। এখন আসো আমরা আরেক ধরনের সমাসে পৌঁছাই, সেটার নাম কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস একটু কাঠখোট্টা অনেকের কাছে লাগতে পারে, কিন্তু আসলে সেটা একদম সহজ। কর্মধারয় সমাস হচ্ছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় যখন তখন তাকেই আমরা বলি কর্মধারয় সমাস। এটি তো একটা সংজ্ঞা। এখন আমাকে এটি কি বোঝাতে পারো বিশেষণ আসলে মানেটা কি? বিশেষণ বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু আমরা অনেক আগে পড়ে এসেছি। কোনো একটা মানুষের অবস্থা দোষগুণ যদি বিশ্লেষিত হয় তখন সেই পদকে আমরা কি বলি? যে পদ দ্বারা এই দোষগুণ অবস্থা পাওয়া যায় সেই পদকে আমরা কি বলি বলো তো? বিশেষণ মানেটা কি? বিশেষণ মানেই কিন্তু দোষ গুণ অবস্থা। অর্থাৎ একজন উত্তর দিয়েছে যে একে আমরা অ্যাডজেক্টিভের মতো বলতে পারি। যদি সেটা দিয়ে মনে রাখতে পারো সেটাও কিন্তু মন্দ নয়। ইংরেজিতে একেই আমরা অ্যাডজেক্টিভ বলি। আবার বিশেষ্য পদটা তাহলে কি? বিশেষ্য পদ মানে কি বলতো? বিশেষ্য পদ মানে কি? আমরা কোনো একটা বাক্যে বিশেষণও দেখতে পাই, বিশেষ্যও দেখতে পাই। বিশেষ্য পদ মানে কি? কাকে আমরা বিশেষ্য পদ বলতে পারি? বিশেষ্য পদ বা আমাকে এটি বোঝাও যে বিশেষণ পদটা আসলে কার জন্য ব্যবহৃত হয়, কাকে বিশ্লেষণ করার জন্য? হ্যাঁ, আমরা পেয়ে গেছি একটা উত্তর, সেটা হচ্ছে নাম। হ্যাঁ, আমরা ইংরেজিতে একে নাউন বলে থাকি, অর্থাৎ কারোর নাম, অথবা আমরা যদি সে তারা এভাবেও যদি বিশ্লেষণ করি তখন সেটা বিশেষ্য পদ না হলেও সেটি সর্বনাম হবে। আমরা এই কর্মধারয় সমাসে বলি যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ, অর্থাৎ সেখানে বিশেষ্যও থাকতে পারে, সর্বনামের অস্তিত্বও থাকতে পারে, যেহেতু তারা পরস্পর কাছাকাছি। একটি নামের পরিবর্তেই তো তুমি সর্বনাম পদটি ব্যবহার করো। এখন আসো কর্মধারয় সমাসের প্রকারভেদে পৌঁছাই। কর্মধারয় সমাসের
প্রকারভেদে যদি পৌঁছাই তাহলে আমাদের কাছে কর্মধারয় সমাসটা একদম পরিষ্কার হয়ে যেতে পারে। তবে তার আগে একটা ছোট্ট উদাহরণ তোমাদের সামনে দেই। দেখো, নীল যে পদ্ম, এটি সমান সমান হতে পারে নীল পদ্ম। নীল পদ্ম, এখানে নীল একটা দোষ গুণ অবস্থা বা কিছু একটা প্রকাশ করেছে। তুমি আমাকে বলো তো এখানে নীল শব্দটা তাহলে কোন পদ? আমরা বলেছিলাম একটু আগেই দোষ গুণ অবস্থা প্রকাশ করতে পারে, এটি কোন ধরনের পদ হতে পারে? এটি হচ্ছে বিশেষণ পদ, এবং এখানে পদ্ম হচ্ছে একটা বিশেষ্য পদ। এখানে পদ্ম হচ্ছে একটা বিশেষ্য পদ। সুতরাং আমরা বুঝতেই পারছি নীল আর পদ্মের সঙ্গে একটা সমাস হয়েছে নীল পদ্মে। সুতরাং এইভাবেই আমরা কর্মধারয় সমাসটা গঠন করে ফেলতে পারি। আমরা পরবর্তীতে যাওয়ার আগে আমরা বলতে পারি যে কিভাবে আমরা 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। যারা লাইভ ক্লাসে এখনই অংশগ্রহণ করছো এবং তারা তাদের বন্ধুদেরকে বলতে পারো কিভাবে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে হয়। প্রথমে 10 মিনিট স্কুলের ওয়েব পেজে যাও, 10minuteschool.com, এবং সেখানে রয়েছে লাইভ ক্লাসেস নামে একটি অপশন, এবং সেই লাইভ ক্লাসেসের অপশনটিতে আমরা চলে যাব। পেজটি লোড হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আমাদের ওই পেজটিতেই পুরো লাইভ ক্লাসগুলো রয়ে গিয়েছে। সেখানে আমাদের পুরো সময়সূচি, ক্লাসের রুটিন, সময়সূচি এবং আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে লাইভ ক্লাসের, সেই ভিডিওগুলোরও একটা বড় কালেকশন রয়ে গিয়েছে। এবং তুমি যদি এখানে একটি ভিডিও লিস্ট বাটনটিতে প্রেস করো তাহলেই দেখতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ক্লাস রয়েছে, এবং প্রত্যেকটির জন্য লাইভ ক্লাসের রেকর্ড রয়ে গিয়েছে। তোমরা যদি আমাদের বাংলা ব্যাকরণ, কারক ও বিভক্তি ক্লাসটিতে যেতে চাও তাহলে এটিতে প্রেস করলেই হবে। এসো আমরা ফিরে আসি আমাদের লাইভ ক্লাসের অংশে। কর্মধারয় সমাসের প্রকারভেদ পড়ছিলাম। তোমার সকল বন্ধুদের জানিয়ে দাও কিভাবে আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে, এবং তোমাদের সমস্ত প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমরা কর্মধারয় সমাসে ছিলাম। আমরা বলছি যে এর অনেক ধরনের প্রকারভেদ হতে পারে। প্রথম প্রকারভেদ হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়, দ্বিতীয়টি হচ্ছে উপমান কর্মধারয়, এবং তারপরেরটি হচ্ছে উপমিত কর্মধারয়, এবং তারপর রূপক কর্মধারয়। তাহলে কর্মধারয় সমাস কয় প্রকার হলো? কর্মধারয় সমাসের এখানে কিন্তু আমরা নামগুলো বলে দিয়েছি, এবং ক্রমগুলো রয়ে গিয়েছে। খুব সহজে কিন্তু বলে দিতে পারবে কর্মধারয় সমাস আসলে কয় প্রকার। কর্মধারয় সমাস এক্স্যাক্টলি একজন বলে দিয়েছে 4 প্রকার। কর্মধারয় সমাসের এই 4টি প্রকার নিয়ে আমরা এখন বিশ্লেষণ করতে যাচ্ছি তোমাদের সামনে। প্রথমেই মধ্য পদলোপী কর্মধারয় নিয়ে আমরা আলোচনা করি। ধরো আমাদের সামনে একটা সমাস রয়েছে বা সমাসবদ্ধ পদ রয়েছে। আমরা সেই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটিকে বলছি সাহিত্য সভা। এটির একটি ব্যাস বাক্য রয়েছে, সাহিত্য ড্যাশ সভা। তোমরা কেউ কি বলতে পারো, যারা আগের থেকে সমাস পড়ে এসেছো বা আগে কোথাও পড়েছো, তারা কি আমাকে বলতে পারো এখানে এই ড্যাশ অংশটিতে কি বসবে? সাহিত্য সভা যদি আমার একটা সমস্ত পদ হয় তাহলে আমাকে কি তোমরা বলতে পারো এর ব্যাস বাক্য যদি আমি প্রস্তুত করতে নেই তাহলে এই ব্যাস বাক্যে কি বসবে? ব্যাস বাক্যে তাহলে কি বসবে? সাহিত্য ড্যাশ সভা। এখানে কি বসতে পারে? অনেকে বিভিন্ন ধরনের উত্তর দিচ্ছ। এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে সাহিত্য বিষয়ক সভা। খেয়াল করে দেখো, আমাদের এই বিষয়ক যে শব্দটি, সেই শব্দটি কিন্তু আমাদের সমস্ত পদে হারিয়ে গেল, সমস্ত পদে একদম নাই হয়ে গেল। আমরা কোনো কিছু এরকম নেই হয়ে যাওয়া, সেটিকে আমরা বলি লোপ পাওয়া। লোপ সমান সমান নেই।
একদম হাওয়া হয়ে যাওয়া। খেয়াল করে দেখো, সাহিত্য বিষয়ক সভা এখানে 3টা পদ রয়েছে, কিন্তু এখানে রয়েছে সমস্ত পদে 2টি মাত্র পদ, সাহিত্য এবং সভা। সুতরাং একটা পদ এরকম হাওয়া হয়ে গিয়েছে। যখনই এরকম হাওয়া বা লোপ পেয়ে যায় একটা পদ, তাকে এবং যখন সেটা মধ্যপদ হয় তাকেই আমরা বলি একদম নাম অনুযায়ী মধ্যপদলোপী কর্মধারয়। একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, স্মৃতি রক্ষার্থে সৌধ। এটি কি হবে? তোমাদের উত্তরের জন্য আমরা অপেক্ষা করছি। তোমাদের উত্তরের জন্য আমরা অপেক্ষা করছি। স্মৃতি রক্ষার্থে সৌধ, তোমাদের উত্তরের জন্য আমরা অপেক্ষা করছি। এখানে কি হবে? হ্যাঁ, আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি তোমাদের কমেন্টের মাধ্যমে। তোমাদের উত্তরটা হবে স্মৃতিসৌধ। আমাদের কাছে হয়তো কেউ কেউ প্রশ্ন করতে পারে যে এখানে বিশেষ্য কোনটা আর বিশেষণ কোনটা, যে প্রশ্নটা তোমাদের মধ্য থেকেই একজন করেছে। একটু খেয়াল করে দেখো, আমরা সাধারণত সভা এই পদটাকে বিশেষ্য পদের অন্তর্গত করতে পারি। আবার সাহিত্য এটি কোনো একটা বিশেষণ ভাবাপন্ন পদ, সরাসরি হয়তো আমরা এটিকে বিশেষণ বলতে পারি না, কিন্তু সাহিত্য একটা অবস্থা, সাহিত্য একটা সমাজের অবস্থা বোঝাতে পারে। সুতরাং এটা অনেকটা বিশেষণ ভাবাপন্ন পদ। কাজেই এখানে বিশেষণ ভাবাপন্ন পদের সাথে একটা বিশেষ্য পদের সমাস হয়েছে। সুতরাং এভাবেই আমরা একটা কর্মধারয় সমাসের সংজ্ঞা অনুযায়ী পেয়েছি কর্মধারয় সমাস। যদি তুমি এরকম লোপ পেতে দেখো কোনো একটা কর্মধারয় সমাসের শব্দকে, তখন তুমি তাকে বলবে মধ্যপদলোপী কর্মধারয়। বুঝতে পেরেছ? সুতরাং এটা কিন্তু খুবই সহজ। আমাদের আগের সমস্ত পদটিতে লোপ পেয়েছে বিষয়ক অংশটি, এবং পরবর্তী অংশে স্মৃতিসৌধ এখানে কোন অংশটি লোপ পেয়েছে, কোনটির কারণে আমরা এটিকে বলছি যে এটি মধ্যপদলোপী কর্মধারয়। কোন শব্দটি এখানে লোপ পেয়ে গিয়েছে আমাকে একটু বলো তো। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। এখানে কোন পদটি লোপ পেয়ে গিয়েছে? স্মৃতিসৌধ, এখানে কোন পদটি লোপ পেয়ে গিয়েছে? এক্স্যাক্টলি, অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ রক্ষার্থে। এই শব্দটি এখানে লোপ পেয়ে গিয়েছে, এবং এই কারণেই আমরা এটিকে বলছি মধ্যপদলোপী কর্মধারয়। সুতরাং মধ্যপদলোপী কর্মধারয় কিন্তু একদম সহজ। যদি মাঝের থেকে একটা পদ এভাবে লোপ পেয়ে যায়, তখন তাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয়। আমরা এখন একই সঙ্গে দুটো সমাস দেখব। একটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, এবং অন্যটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। দুটো কিন্তু কর্মধারয় সমাসের প্রকারভেদ। সুতরাং এই দুটো থেকেই আজকে আমরা ধারণা পেয়ে যেতে পারি কিভাবে একই সঙ্গে আমরা দুটো সমাসকে বিশ্লেষণ করতে পারি। দেখো, উপমান এই শব্দটার একটা অর্থ রয়েছে। এর নাম হচ্ছে বা এর অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। আমাদের মা বাবা অনেক সময় বলে না, তুমি তার মতো হলে না কেন, তুমি কেন আইনস্টাইনের মতো পড়াশোনা করতে পারছো না, অথবা কাউকে হয়তো শিক্ষক তোমার প্রশংসা করে বলেছেন তুমি একদিন আইনস্টাইনের মতো হবে, তুমি একদিন নিউটনের মতো হবে, হয়তো এইভাবে বলেছেন। যাকে এভাবে তোমার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই মানুষটাই কিন্তু উপমান। খুব সহজ না বিষয়টা? আমাদের আশেপাশের মধ্যেই কিন্তু পুরো বিষয়টা রয়ে গিয়েছে। আর এভাবেই আমরা বুঝতে পারি যে একটা উপমান বা শব্দের সঙ্গে আমাদের বিভিন্নভাবে তুলনা করা হতে পারে। ধরা যাক তুমি উপমান সমাসটা আগে বিশ্লেষণ করতে চাও, তাহলে কি হবে? উপমান সমাসে আমরা যদি দেখতে পাই যে কোনো একজন মানুষের মতো তোমাকে হতে বলা হচ্ছে, বা কোনো একটা অবস্থার কথা বলা হচ্ছে, হয়তো কাউকে বলা হচ্ছে সে তুষারের ন্যায় বা তুষারের মতো শুভ্র, অর্থাৎ সাদা, তখন সেটিকে আমরা বলছি
তুষার শুভ্র, এটিকে আমরা বলছি তুষার শুভ্র। এভাবে লক্ষ্য করে দেখো, আমরা একজনকে তুষারের সঙ্গে বা তুষারের অবস্থার সঙ্গে তুলনা করছি, তুষারের সেই অবস্থাটা হচ্ছে শুভ্র। আমরা কোনো একজন মানুষকে বলছি যে সে তুষারের ন্যায় কোনো একটা গুণ বা অবস্থা বহন করে, এবং সেই গুণ বা অবস্থাকে আমরা বলতে পারি একটা সাধারণ ধর্ম। অর্থাৎ তুষারের একটা সাধারণ ধর্ম হচ্ছে সে সাদা বা সে একদম শুভ্র, এবং সেখানে এই সাধারণ ধর্ম যখন সাধারণ ধর্মর অস্তিত্ব সামনে রেখে যখন তুলনা করা হচ্ছে, তখন আমরা যেই সমাস পাচ্ছি সেটিকে আমরা বলছি উপমান কর্মধারয় সমাস। কখনো কখনো কিন্তু এরকম হতে পারে, আমাকে বলা হলো মুখ চন্দ্রের ন্যায়, আমরা বললাম মুখ চন্দ্র। একটু খেয়াল করে দেখতে পারো যে এখানে চন্দ্রের মতো কারো একজনের মুখের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কি বলা হচ্ছে? সে কি চন্দ্রের মতো তার মুখটা গোল, চন্দ্রের মতো তার মুখটা উজ্জ্বল, চন্দ্রের মতো সেই চন্দ্রের মতো কি তার কোনো কিছু, তার মুখের কোনো অংশ কি চন্দ্রের মতো এভাবে কি বলা হচ্ছে? কোনো সাধারণ গুণ বা ধর্ম যেটি চন্দ্রের আছে, যেটির কারণে তাকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, তার উল্লেখ কি আছে এখানে? আমাকে বলো তো, এখানে কি আছে, তার উল্লেখ আছে? চন্দ্রের ন্যায় সে কি উজ্জ্বল নাকি গোল নাকি অন্য কিছু, সেই উল্লেখটা কি এখানে আছে? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। এক্স্যাক্টলি, এখানে কোনো সাধারণ গুণের উল্লেখ নেই, এবং এই কারণে যখন সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ না রেখে কারোর সঙ্গে কারো তুলনা করা হচ্ছে, তখন আমরা তাকে বলছি উপমিত কর্মধারয় সমাস। সুতরাং পার্থক্যটা মনে রাখবে। উপমান সমাসে আমরা বলছিলাম তুষারের ন্যায় শুভ্র, অর্থাৎ এভাবে শুভ্র অবস্থাটার উল্লেখ আছে। অরুণের ন্যায় রাঙা, এখানে রাঙা এই শব্দটার উল্লেখ রয়েছে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে কিন্তু চন্দ্রের ন্যায় কেমন এটি বলা নেই। আরো একটা উদাহরণ হতে পারে পুরুষ সিংহের ন্যায়, অর্থাৎ একজন পুরুষকে হয়তো সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে তাকেও কিন্তু বলা হচ্ছে না সে সিংহের ন্যায় শক্তিশালী নাকি সাহসী নাকি অন্য কিছু, এই ধরনের কথাও কিন্তু এখানে বলা নাই। এবং এই কারণে যখন এরকম সাধারণ গুণের উল্লেখ না থেকেই পুরুষ সিংহ এই সমস্ত পদটা আমরা পেয়ে যাব, তখন আমরা বলবো সেখানে উপমিত কর্মধারয় সমাস হয়েছে। বোঝা গেল সাধারণ গুণের উল্লেখ থাকা এবং না থাকা, যখন আমরা এরকম দেখতে পাবো না, তখন আমরা বুঝতে পারবো যে সেখানে উপমিত কর্মধারয় হয়েছে। আমাদের কাছে অন্তর প্রশ্ন করেছে সাধারণ গুণ আছে কিন্তু আচ্ছা, আমরা প্রশ্ন একটু পরে দেখছি, একটু লোড হতে একটু সময় নিচ্ছে। আমরা পরবর্তী সমাসে যাই। পরবর্তী সমাসে রূপক কর্মধারয় সমাস, যেটি কর্মধারয় সমাসের সর্বশেষ প্রকারভেদ। আমরা একটা জায়গায় আমরা বলেছিলাম তুষারের ন্যায় শুভ্র, অরুণের ন্যায় রাঙা, পুরুষ সিংহের ন্যায়, এই ধরনের কথা আমরা বলেছিলাম, অর্থাৎ কাউকে আমরা কারোর সঙ্গে তুলনা করেছিলাম এবং তার মতো আমরা বলেছিলাম, কিন্তু পুরোপুরি তার মতো এরকম কিন্তু আমরা বলিনি। অরুণের ন্যায় রাঙা, কিন্তু অরুণের ন্যায় কিন্তু অরুণ বা সূর্যের ন্যায় কিন্তু একদম উজ্জ্বল তাকে বলা হয় নাই, অরুণের ন্যায় তেজি বলা হয় নাই। সুতরাং তার সেই উপমান পদের সঙ্গে যার সঙ্গে আমরা তুলনা করছি, সেই উপমান পদের সঙ্গে কিন্তু একটা পার্থক্য রয়ে গিয়েছিল। কিন্তু রূপক কর্মধারয় সমাসে আমরা যেটা দেখতে পাবো, উপমান পদের সঙ্গে যার তুলনা করা হবে তার একটা অভিন্নতা কল্পনা করা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে সেখানে দেখানো হবে ক্রোধ, একটা উদাহরণ দেই, ক্রোধ, রূপ, অনল। এখানে বলা হচ্ছে ক্রোধানল। অনল শব্দের মানে জানো তো, তাই না? অনল শব্দের মানেটা কি? অনল শব্দের মানে হচ্ছে আগুন,
কারো একজন ক্রোধ কোন একজনের ক্রোধকে বলা হচ্ছে একদম আগুনের মতো, ক্রোধরূপ অনল, এবং সেটাকে বলা হচ্ছে ক্রোধানল। সেখানে তুলনা করা হচ্ছে ঠিকই আগুনের সাথে, এবং বলা হচ্ছে সেটা একদম আগুনের মতো, এবং এইটাকেই বলা হচ্ছে অভিন্নতা, মানে একদম একরকম। এভাবে যখন উপমান পদের সাথে উপমেয়, অর্থাৎ যাকে তুলনা করা হচ্ছে, এই দুটো পদের মধ্যে আমরা অভিন্নতা দেখতে পাবো, তখন আমরা বলবো সেখানে রূপক কর্মধারয় হয়েছে। এভাবে ক্রোধ রূপ অনল হয়ে যাবে ক্রোধানল। আমরা সবাই জানি যে আমাদের আজকের ক্লাসটা কিন্তু সবার জন্য। আমরা ডি ইউনিট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা ঘ ইউনিটে যদি পরীক্ষা দিই, অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিই, তার একটা বড় অংশেই, যদি সেটা সায়েন্সের ইউনিট না হয়, তার একটা বড় অংশেই কিন্তু বাংলা ব্যাকরণ রয়েছে। সুতরাং সায়েন্স, কমার্স, আর্টস, তুমি যেই ব্যাকগ্রাউন্ডের হও না কেন, সবাই আজকের এই লাইভ ক্লাসের যে অনুষ্ঠান, সেখানে পার্টিসিপেট করতে পারো, কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন জানাতে পারো, এবং নিজের সমাজ নিয়ে যত রকমের কনফিউশন রয়েছে সেটি আজকে আমাদের সামনে পরিষ্কার করে ফেলতে পারো। আমরা জেনেছি যে সমাস 6 প্রকার, এবং সেই 6 প্রকারের মধ্যে আমাদের আজকের ক্লাসে আমরা 3টি প্রকার নিয়ে আলোচনা করছি। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী 3টি নিয়ে আলোচনা করব। এই যে 3টি নিয়ে আলোচনা করছি, সেই 3টির মধ্যে সর্বশেষটি হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসটার একটা সাধারণ অর্থ রয়েছে, তাকে বলা হয় সমাহার বা সমষ্টি। সুতরাং যখন কোনো একগুচ্ছ জিনিস থাকে, সেই একগুচ্ছ জিনিস, অর্থাৎ এই একগুচ্ছ জিনিস, ধরো একগুচ্ছ বিন্দু আমাদের সামনে রয়েছে, এই একগুচ্ছ বিন্দুকে আমরা সংযুক্ত করে একটা সরল রেখা নিয়ে ফেললাম, কিন্তু এখানে কিন্তু 4টা বিন্দুর একটা সমাহার রয়েছে। সমাসকে আমরা বলি দ্বিগু সমাস। আমরা একটা ছোট্ট উদাহরণ দিলে আমাদের সামনে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যেতে পারে। খেয়াল করে দেখো, 3 কালের সমাহার। আমাদের সামনে একটা ব্যাস বাক্য রয়েছে, 3 কালের সমাহার। আমাকে কি কেউ বলতে পারো এখানে কি রকম একটা সমস্ত পদ আমরা পেতে পারি? কি সমস্ত পদ হতে পারে 3 কালের সমাহারে? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। 3 কালের সমাহার, এটি কি হবে? এটি সমস্ত পদটা কি হবে? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। তোমাদের উত্তরের জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। 3 কালের সমাহার। আমরা প্রথম উত্তরটি পেয়েছি মুশাররত সামিয়ার কাছ থেকে, এবং সে বলেছে উত্তরটা হচ্ছে ত্রিকাল। পরবর্তীতে আরো অনেকে, আশিক আহমেদ নাকিব, জীবনানন্দ দাস নামে একজন, সাগর ঘোষ, এরকম অনেকেই জানাচ্ছ আমাদের তাদের উত্তর। এখানে ত্রিকাল হচ্ছে আমাদের সমস্ত পদ। এভাবে সমাহার বা সমষ্টি অর্থে আরো বিভিন্ন ধরনের সমাস হতে পারে, যেমন শত অব্দের সমাহার। এখানে অব্দ মানে কিন্তু বছর, শত অব্দের সমাহার। এখানে সমস্ত পদ হবে শতাব্দী। এখানে এটি হচ্ছে আমাদের সমস্ত পদ। সুতরাং বুঝতে পারছো, যখনই এরকম অনেকগুলো কোনো বস্তুর সমাহার বা সমষ্টি কোনো একটা ব্যাস বাক্যের মাধ্যমে বোঝানো হবে, তখন তাকে আমরা বলবো দ্বিগু সমাস। আচ্ছা, এখন আমরা আমাদের প্রশ্নগুলোই চাই। এরন আহসান রাফিদ আমাদের সামনে প্রশ্ন করেছে, উপমান এবং উপমেয় পদের পার্থক্যটা কি? উপমান পদটি হচ্ছে, আমরা আগেই বলেছিলাম, যাকে আমরা বলছি তুলনীয় বস্তু। তোমাকে হয়তো বলা হলো কারো একজনের মুখ চন্দ্রের মতো। যদি চন্দ্রের মতো বলা হয়, তাহলে সেই চন্দ্র হবে উপমান। আর মুখের তুলনা করা হচ্ছে চন্দ্রের সঙ্গে, এবং একেই বলা হচ্ছে
উপমেয় পদ। সুতরাং যার সাথে তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে উপমান পদ, এবং যাকে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমেয় পদ। উপমিত কর্মধারয় সম্পর্কে আমাদের ইয়াং বয় তুর্য সে প্রশ্ন করেছে উপমিত কর্মধারয় এটা কি হতে পারে। উপমিত কর্মধারয় সম্পর্কে আমরা আগেই বলেছি যে উপমিত কর্মধারয় হচ্ছে যখন সাধারণ গুণের উল্লেখ থাকবে না। আমরা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, আর ধরা যাক অরুণের ন্যায় রাঙা। আমাদের সামনে এই দুটো ব্যাস বাক্য রয়েছে। এখানে আমরা বলছি একটা হচ্ছে মুখ চন্দ্র, আরেকটা হচ্ছে অরুণ রাঙা। খেয়াল করে দেখো, এই মুখ চন্দ্রের অংশটিতে চন্দ্রের ন্যায় কেমন, চন্দ্রের ন্যায় গোল, উজ্জ্বল, নাকি অন্য কোনো কিছু, এই ধরনের সাধারণ কোনো গুণের উল্লেখ নেই। এই কারণে একে আমরা বলছি উপমিত কর্মধারয়। আর এখানে অরুণের ন্যায় রাঙা, এখানে সাধারণ গুণের উল্লেখ রয়েছে, এই কারণে একে আমরা বলছি উপমান কর্মধারয়। সুতরাং তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা কিভাবে আজকে আমরা উপমান এবং উপমিত কর্মধারয় দেখতে পাই। শেষ প্রশ্নটি নিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, এটি কেন চন্দ্রমুখ হবে না? খুবই সুন্দর প্রশ্ন। মুখ চন্দ্রের ন্যায়, এটি কেন চন্দ্রমুখ না হয়ে মুখ চন্দ্র হলো? সমাসে সাধারণত আমরা আমাদের শব্দের সিকোয়েন্স বা শব্দের যে ক্রম সেটি ফলো করে থাকি, এবং এই কারণে এখানে মুখ শব্দটা আগে রয়েছে, চন্দ্র শব্দটা ব্যাস বাক্যের পরে রয়েছে। এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে দ্বিতীয়তে। এই কারণে আমরা এখানে সিরিয়াল অনুযায়ী জিনিসটি করেছি। খুব সিম্পলি আমরা বলছি এটাকে মুখ চন্দ্র, এটাকে চন্দ্রমুখ। আমরা সাধারণ অর্থে অনেক সময় অনেকে ব্যবহার করে থাকি, আমরা সাধারণভাবে চন্দ্রমুখ শব্দটা অনেক সময় ব্যবহার করে থাকি, কিন্তু এখানে বৈয়াকরণিকদের দৃষ্টিকোণ অনুযায়ী আমরা বলতে পারি যে সিরিয়াল অনুযায়ী আমাদের এগোতে হবে। এই কারণে মুখ প্রথমে এবং তারপরে চন্দ্রের দিকে যেতে হবে। এই কারণে মুখ চন্দ্র, এটি হবে আজকে আমাদের সমস্ত পদ। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আমাদের পরবর্তী যে ক্লাস, সেই পরবর্তী ক্লাসের রুটিনটিও তোমাদের সামনে দেয়া আছে, তোমরা দেখে নিও তোমাদের লাইভ ক্লাসের রুটিনে। তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি, শনিবার রয়েছে অর্থাৎ আগামীকাল আমাদের রসায়নের ক্লাস হবে রাত 8টায়, এবং রবিবার সাধারণ জ্ঞানের উপর ক্লাস হবে, সেটিও হবে রাত 8টায়। ততদিন পর্যন্ত অবশ্যই 10 মিনিট স্কুলের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর উপর প্র্যাকটিস করতে থাকো, এবং যত ধরনের পরীক্ষা দেওয়া সম্ভব মডেল টেস্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে, এবং সেটিতে অংশগ্রহণ করতে থাকো। এবং তোমাদেরকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি, তোমাদের সকল বন্ধুর কাছে এই ভিডিওর পোস্টটা শেয়ার করে জানিয়ে দাও, এবং সমাজ সম্পর্কে নিজেদের ধারণা আরো অনেক অনেক পরিষ্কার করে নাও। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আমি নাহিয়ান। ধন্যবাদ সবাইকে।